সময়ের সাথে তাল মিলিয়ে আমি অনুশ্রী হাজির আপনাদের প্রিয় অনুষ্ঠান খেলা আর খেলা নিয়ে। বুলেট ডায়েরি নিবেদন করছে সংবাদ প্রতিদিন। অনুষ্ঠিত হলো মহিলাদের অনূর্ধ্ব 20 এএফসি এশিয়ান কাপে গ্রুপ বিন্যাস। ভারত ছিল পট 4-এ। ব্যাংককে অনুষ্ঠিত ড্রতে যথেষ্ট কঠিন গ্রুপে জায়গা পেল তারা। গ্রুপ সিতে ভারতীয় দলের অন্য 3 প্রতিপক্ষ জাপান, অস্ট্রেলিয়া এবং চাইনিজ তাইপে। ফলে গ্রুপ পর্ব থেকে কোয়ার্টার ফাইনালে যথেষ্ট লড়াই করতে হবে ভারতীয় দলকে। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী প্রতিটা গ্রুপের শীর্ষে থাকা দুটো দল কোয়ার্টার ফাইনাল খেলার ছাড়পত্র পাবে। পাশাপাশি সেরা দুটি তৃতীয় স্থান অধিকারী দলও শেষ 8-এ খেলার সুযোগ পাবে। আগামী বছর 1 এপ্রিল থেকে 18 এপ্রিল থাইল্যান্ডে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট। 2026 বিশ্বকাপে খেলার স্বপ্ন ভেঙেছিল আগে, এবার শেষ হয়েছে 2027 এশিয়ান কাপের আশাও। গত 1.5 বছরে শুধু ব্যর্থতায় সঙ্গী হয়েছে ভারতীয় ফুটবল দলের, আর হতাশা বেড়েছে সমর্থকদের। ভারতীয় ফুটবলের এমন অবস্থার জন্য ফেডারেশনকে দায়ী করেছেন প্রাক্তন ভারত অধিনায়ক বাইচুং ভুটিয়া। তিনি বলেছেন, দুঃখের বিষয় ক্ষতিটা ভারতীয় ফুটবল ও তার সমর্থকদের কাছে, কল্যাণ চৌবের হচ্ছে না। শেষ 3টে বছর জাতীয় দলের পারফরমেন্স সমর্থকদের হতাশ করেছে। সঙ্গে ফেডারেশনের কাজকর্ম নিয়ে বারবার দুর্নীতির অভিযোগ উঠেছে। তবে শীঘ্রই ফেডারেশনের পালাবদল হবে বলে মনে করেন তিনি আরো বলছেন, এই 3 বছরে আমাদের অনেক ক্ষতি হয়েছে মাঠে এবং মাঠের বাইরে। তবে শীর্ষ আদালতের নির্দেশে নতুন সংবিধান চালু হয়েছে, সেটাই আসার কথা। হয়তো কয়েক মাস বা 1 বছরে নতুন পরিচালকরাও আসবেন। ক্রিকেটের ডায়েরি। ভারত দক্ষিণ আফ্রিকার প্রথম টেস্ট শুরু 14 নভেম্বর। দারুণ উন্মাদনা শহরের ক্রিকেট প্রেমীদের মধ্যে। অনলাইনে দেখাচ্ছে টিকিট হাউসফুল। সৌরভ বলছিলেন 32,000 টিকিট বিক্রি হয়ে গেছে। প্রথম 3 দিনের টিকিটের চাহিদাই বেশি। এমনিতেই ইডেনে আন্তর্জাতিক ম্যাচ মানে পুলিশের আনাগোনা লেগেই থাকে। দফায় দফায় খতিয়ে দেখা হয় নিরাপত্তা ব্যবস্থা। কিন্তু লালকেল্লার সামনে গাড়ি বিস্ফোরণের পর ইডেনের নিরাপত্তা এক ধাক্কা অনেকটাই বাড়িয়ে দিয়েছে পুলিশ। সিআইবি কর্তাদের সঙ্গে পুলিশ বৈঠক করেছে। ভারত দক্ষিণ আফ্রিকা টেস্ট মানেই বাড়তি আবেগ। মহাত্মা গান্ধী ও নেলসন ম্যান্ডেলাকে সম্মান জানাতেই নামকরণ হয়েছে ফ্রিডম সিরিজ। সৌরভ জানাচ্ছেন, টস হবে গান্ধী ম্যান্ডেলা কয়েনে। চলতি মৌসুমের রঞ্জি ট্রফিতে বাংলার হয়ে হয়তো 93 ওভার বল করেছেন, তবে ভারতের হয়ে আর সাদে জার্সি পড়ার সম্ভাবনা ক্ষীণ মোহাম্মদ শামির। এমনকি ভবিষ্যতে সীমিত ওভারের ক্রিকেটেও তাকে আর না নেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন নির্বাচকরা বারবার তাকে অনুরোধ করেছিলেন ইংল্যান্ড সিরিজে খেলার। শামি তাতে রাজি হননি বলেই তাকে পুরোপুরি ব্রাত্য করে দেওয়া হতে পারে। শেষবার মার্চের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের হয়ে খেলেছিলেন শামি। তারপর আরো কোনো ফরম্যাটেই তাকে জাতীয় দলের হয়ে ডাকা হয়নি। এই মুহূর্তে ভারতের ক্রিকেট যেদিকে এগোচ্ছে তাতে ভবিষ্যতে শামির পক্ষে কোনো ফরম্যাটেই আর সুযোগ পাওয়া মুশকিল। টেস্ট এবং টি20তে তিনি আকাশদীপ এবং প্রসিদ্ধ কৃষ্ণের সঙ্গে লড়াইয়ে অনেকটাই পিছিয়ে পড়েছেন। 15 নভেম্বর শুক্রবার আইপিএলে 10 দলকে জানিয়ে দিতে হবে তারা কাদের ধরে রাখছে, কাদের ছেড়ে দিচ্ছে। আগামী মাসে হবে ছোট নিলাম। তার আগে চেন্নাই সুপার কিংসের সঙ্গে ক্রিকেটের অদল বদল করতে চাইছেন রাজস্থান রয়্যালস। সেই আলোচনার মাঝেই এবার নতুন বায়না করেছে তারা। দলের অধিনায়ক সঞ্জু স্যামসনকেই ছেড়ে দিতে চাইছে রাজস্থান। জানা যাচ্ছে সঞ্জুকে নিতে চাইছে চেন্নাই। দু দলের মধ্যে কথা অনেকটা হয়ে গেছে। সঞ্জুর বদলে চেন্নাইয়ের কাছ থেকে রবীন্দ্র জাদেজা এবং স্যাম কারেনকে চেয়েছে রাজস্থান। তাতে রাজি চেন্নাই। কারেনের বদলে অন্য এক বিদেশিকে ছাড়ার দাবি করেছে রাজস্থান। তাদের নতুন দাবি, জাদেজার সঙ্গে শ্রীলঙ্কার পেসার মাথিসা পাথিরানাকে ছাড়তে হবে। যা খবর তাতে রাজস্থানের এই দাবি মানবে না চেন্নাই। জাদেজা ও কারেনকে ছাড়তে রাজি হলেও পাথিরানাকে কোনোভাবেই ছাড়বে না এমএস ধোনির দল। দেওয়ালিখন আগেই স্পষ্ট হয়ে গেছিল, 1 ঘন্টার মধ্যেই তা বাস্তবে পরিণত হলো। সুরতের মাটিতে বড় জয় পেল বাংলা। রেলওয়েজকে ইনিংস ও 119 রানে হারালেন অনুষ্ঠব মজুমদারেরা। দ্বিতীয় ইনিংসে 7 উইকেট নিলেন শাহবাজ আহমেদ। এই জয়ের ফলে রঞ্জির এলিট গ্রুপ সির শীর্ষে পৌঁছে গেল বাংলা। চতুর্থ দিন সকালে 5 উইকেটে 90 রান থেকে খেলা শুরু করে রেলওয়েজ। তাদের সব আশা ছিল ভার্গব মেরাই এবং উপেন্দ্র যাদবের উপর। প্রথম ইনিংসেও এই দুজন জুটি করেছিলেন, কিন্তু দ্বিতীয় ইনিংসে বড় জুটি করতে পারলেন না। এই জয়ের ফলে 7 পয়েন্ট পেল বাংলা। এলিট গ্রুপ সিতে 4 ম্যাচে তাদের পয়েন্ট 20, শীর্ষে তারাই। সমসংখ্যক ম্যাচ খেলে 18 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে হরিয়ানা, 16 পয়েন্ট নিয়ে তৃতীয় নম্বরে রয়েছে উত্তরাখণ্ড সার্ভিসেস, 4 নম্বরে তাদের পয়েন্ট 13। ধনী মহিলা ক্রিকেটারদের তালিকায় একেবারে শীর্ষে আছেন 3 ভারতীয় তারকা। বিশ্বের শীর্ষ 5 ধনী মহিলা ক্রিকেটারদের মধ্যে 3 জন ভারতীয়। মোটা অঙ্কের টাকা উপার্জন করেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার এলিজা পেডি। তিনি রয়েছেন সবার উপরে। তার সম্পত্তির পরিমাণ 113 কোটি 4 লক্ষ টাকা। ব্র্যাক ডিল, বিগ ব্যাশ লিগ এবং আন্তর্জাতিক ক্রিকেট থেকে তিনি মোটা অঙ্কের টাকা উপার্জন করেছেন। লাইনিং এখনো পর্যন্ত আন্তর্জাতিক ব্র্যান্ডের সঙ্গে যুক্ত রয়েছেন। ঠিক তারপরেই আছেন অস্ট্রেলিয়ান আরেক তারকা প্রাক্তন অধিনায়ক মেগ ল্যানিং। তার সম্পত্তির পরিমাণ 71 কোটি 4 লক্ষ টাকা। 128 বছর পর অলিম্পিক ফিরছে ক্রিকেটের। তাতে পাকিস্তানে খেলার সম্ভাবনা ক্রমশ কমছে। আইসিসির তরফ থেকে অলিম্পিকে খেলার জন্য যে যোগ্যতা মান ভাবা হয়েছে তার কাছাকাছি নেই পাক বাহিনী। ফলে যেখানে ভারতের খেলার সম্ভাবনা উজ্জ্বল, সেখানে পাকিস্তানকে দেখার আশা বেশ ক্ষীণ। শুধু সংখ্যার বিচারে নয়, আইসিসির এই সিদ্ধান্ত মহিলা ক্রিকেটকে আরো বহুদিক থেকে প্রভাবিত করবে। বিশ্ব ক্রিকেট নিয়ামক সংস্থা চাইছে নতুন দেশগুলোকে বড় মঞ্চ দিতে, যাতে দেশগুলোর মধ্যে প্রতিযোগিতা বাড়ে এবং আরো বেশি সংখ্যক দেশ মহিলা ক্রিকেটের ক্ষেত্রে এগিয়ে আসে। খেলার খবর আরো আছে, কিন্তু তার আগে নিয়ে নিতেই হচ্ছে ছোট্ট একটা ব্রেক। দেখতে থাকুন।
KRK নিউজ মিডিয়া প্রযোজিত সাপ্তাহিক বিনোদন অনুষ্ঠান বিনোদন.com দেখুন প্রতি শনিবার ঠিক রাত 10:25 আপনাদের প্রিয় চ্যানেল ভিশনে। ব্রেকের পর আবার ফিরে এলাম আপনাদের প্রিয় খেলা আর খেলা নিয়ে। বিদেশের ডায়েরি। বিশ্বকাপ ফুটবলের নিয়মে বদল আনতে চলেছে ফিফা। শেষ পর্যন্ত বদল যদি ঘটে তাহলে সুবিধা পাবে ইতালি। তবে তার জন্য যোগ্যতা অর্জন করতে হবে 4 বারের বিশ্বকাপ জয়ীদের। গত 2টি বিশ্বকাপে যোগ্যতা অর্জন করতে পারেনি তারা। প্লে অফে খেলে ইতালি যদি 2026 বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে পারে তাহলে তাদের কঠিন দলের সামনে পড়তে হবে না। আগের নিয়ম অনুযায়ী প্লে অফে খেলে যারা যোগ্যতা অর্জন করত তাদের বিশ্বকাপে কঠিন গ্রুপে পড়তে হতো। এই মুহূর্তে জেনারো গাতুসোর দল যোগ্যতা অর্জন করবে গ্রুপ আইতে দ্বিতীয় স্থানে রয়েছে, শীর্ষে থাকা নরওয়ে থেকে 3 পয়েন্টের পেছনে। বাকি আর দুটো ম্যাচ। গ্রুপের শীর্ষে থাকা দল সরাসরি বিশ্বকাপ খেলবে, দ্বিতীয় স্থানাধিকারী দলকে খেলতে হবে প্লে অফ। গত দুবার বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে প্লে অফে হেরে গিয়েছিল ইতালি, সেই নিয়মে বদল হয়নি, অর্থাৎ এবারও তাদের বিশ্বকাপে খেলতে গেলে প্লে অফে জিততে হবে। আবার বিতর্কে কেন্দ্রে নেইমার। ব্রাজিল লিগের ম্যাচ চলাকালীন রেফারির একটি সিদ্ধান্তে অখুশি হয়ে ঝগড়া করলেন, তারপর হলুদ কার্ড থেকে প্রতিবাদ জানালেন। ম্যাচ শেষে অভিযোগ করলেন রেফারি তাকে হুমকি দিয়ে হলুদ কার্ড দেখিয়েছেন। বার্সেলোনা পিএসজির মতো বড় ক্লাবে খেলার পর এখন নেইমার খেলছেন ব্রাজিলের স্যান্টোসে। এই ক্লাব থেকেই তার উঠে আসা। ফ্ল্যামেঙ্গোর সঙ্গে খেলা ছিল স্যান্টোসের, সেই ম্যাচে স্যান্টোস 2-3 গোলে হেরেছে। অবনমনের সামনে রয়েছে নেইমারের ক্লাব। ম্যাচের পর নেইমার বলেছেন, রেফারি খুবই খারাপ, সম্মান জানিয়েই বলছি, উনি খুব অহংকারী। ও লকার রুমে গিয়ে সবসময় বলেন যে শুধু অধিনায়কেরাই কথা বলতে পারবে। যখন আমি দলের অধিনায়ক হিসেবে কথা বলতে চাই তখন উনি পিছন ফিরে দৌড়তে শুরু করেন। একটা ট্রেনিং সেশন, সেটাই দেখতে কি গ্যালারিতে হাজির 20,000-এর বেশি দর্শক হবে নাই বা কেন? সাধারণ কোনো জায়গা তো নয়, মাঠটার নাম নিউ ক্যাম্প। 2 বছরের বেশি সময় পর আবারও দরজা খুলল এই স্টেডিয়ামের। নতুন করে তৈরি হওয়া মাঠে অনুশীলন করতে নেমেছিল বার্সেলোনা। স্বাভাবিকভাবেই তা চাক্ষুষ করতে সাত সকালে সমর্থকদের ঢল নামে স্টেডিয়ামের বাইরে। বার্সেলোনার তরফে বেশ কয়েকটা ভিডিও এক্স হ্যান্ডেল পোস্ট করা হয়েছে। একটিতে দেখা যাচ্ছে সবুজ ঘাসের গালিচা পাতা মাঠে একে একে নামছেন ফুটবলাররা। কোনোটায় আবার রয়েছে লাল নীল রঙের বাকেট চেয়ার বসানো গ্যালারির দৃশ্য। এই সমস্ত জায়গায় বসে সমানে ফুটবলারদের উৎসাহ জুগিয়ে গেলেন সবাই। ঘোর অন্ধকারে ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ। নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো কোম্পানি আইএসএল এর জন্য বিড জমা করেনি, ফলে দেশের সর্বোচ্চ লিগ আদৌ হবে কিনা সেই নিয়ে সংশয় দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে ভারতীয় ফুটবলের পাশে দাঁড়াক ভারতীয় ক্রিকেট বোর্ড, এমনটা চাইছে ইস্ট বেঙ্গল। লাল হলুদের শীর্ষ কথা দেবব্রত সরকার বলেছেন, বিসিসিআই বিশ্ব ক্রিকেট তো বটেই, বিশ্বের অন্যতম ধনী ক্রীড়া সংস্থা। তারা যদি 4-5 বছরের জন্য আইএসএল এ 100-150 কোটি টাকা বিনিয়োগ করে তাহলে ভারতীয় ফুটবল এগোতে পারবে। এ নিয়ে প্রয়োজন ক্লাবের তরফে বিসিসিআই কে চিঠিও দেওয়া যেতে পারে। ক্রীড়া মন্ত্রক সিদ্ধান্ত নিয়েছে দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়াম ভেঙে ফেলার। 2010 সালে কমনওয়েলথ গেমসের সময় এই স্টেডিয়াম সংস্কার করা হয়েছিল। তারপর মাত্র 10 বছরই স্টেডিয়াম ভেঙে ফেলায় চমকে গিয়েছেন অনেকেই। কমনওয়েলথ গেমসের শুরু ও শেষ ম্যাচ এখানে আয়োজিত হওয়া এটা ইতিহাসের পাতায় জায়গা করে নিয়েছিল। কেন ভেঙে ফেলা হচ্ছে ঐতিহ্যবাহী স্টেডিয়াম? 1982 সালে এশিয়ান গেমসের সময় প্রথমবার এই স্টেডিয়াম তৈরি করা হয়। এটা হচ্ছে ভারতের প্রথম স্টেডিয়াম যেখানে একাধিক খেলা সম্ভব হতো। অ্যাথলেটিক্সের পাশাপাশি ফুটবলও খেলা হতো এই স্টেডিয়ামে। এখানে বসতে পারে 60,000 সমর্থক। 2010 সালে কমনওয়েলথ গেমসের পর এখানে একাধিক ফুটবল ম্যাচ আয়োজিত হয়, বিশেষ করে আইএসএল এর দিল্লি ডায়নামো এবং পরে পাঞ্জাব এফসির হোম ম্যাচ ছিল এটাই। 2017 সালে অনূর্ধ্ব-17 বিশ্বকাপও খেলা হয়েছিল। চলতি বছরের শুরুতে ওয়ার্ল্ড প্যারা অ্যাথলেটিক্স গেমস আয়োজিত হয়েছিল, সঙ্গে একাধিক অনুষ্ঠানও হতো এখানে। আঙ্গোলার বিরুদ্ধে ফিফা ফ্রেন্ডলি ম্যাচের জন্য দল ঘোষণা করেছে আর্জেন্টিনা। 24 জনের ঘোষিত দলে রয়েছেন মহাতারকা লিওনেল মেসি। তবে তার খেলার সম্ভাবনা খুব কম। দলে রয়েছেন রদ্রিগো ডি পলো, তারও খেলার সম্ভাবনা কম। আসন্ন 2026 বিশ্বকাপকে সামনে রেখেই নিজেদের প্রস্তুতি সারছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তারা ইতিমধ্যেই বিশ্বকাপের ছাড়পত্র পেয়ে গিয়েছে। দলে ডাক পেয়েছেন জোয়াকিম পানিচালি, জিয়ানলুকা গোজিয়ানি। অবশেষে ছুটি কাটিয়ে অনুশীলনে নেমে পড়ল ইস্ট বেঙ্গল। এবার লক্ষ্য সুপার কাপের সেমিফাইনাল, প্রতিপক্ষ পাঞ্জাব এফসি। তবে অনুশীলনে ছিলেন না দলের কোচ অস্কার ব্রুজো। দিন দুয়েকের মধ্যে তিনি যোগ দেবেন। বাকি 5 বিদেশি অনুশীলনে থাকলেও ছিলেন না সউল ক্রেসপো। সুপার কাপের ডার্বিতে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন, তেমন গুরুতর না হলেও হাতে সময় থাকার জন্য তাকে ঝুঁকি নিয়ে নামাতে চাইছে না ইস্ট বেঙ্গল। তারা পুরোদমে অনুশীলন শুরু করতে এখনো 5 থেকে 6 দিন লাগবে। গোড়ালির চোটের জন্য অনুশীলনে যোগ দেননি নন্দকুমারও। গোলরক্ষক প্রভুসুকান গিলের জ্বর, আরেক গোলরক্ষক গৌরব সাউ অনূর্ধ্ব-23 ভারতীয় শিবিরে। তাই অনুশীলন ছিলেন একজন গোলরক্ষক দেবজিৎ মজুমদার। দলের উইঙ্গার পিবি বিষ্ণু বিমান ধরতে না পারায় আজ দলের সঙ্গে যোগ দিয়েছেন। এছাড়াও সিনিয়র দলের শিবিরে রয়েছেন আনওয়ার আলী, মহেশ সিং, জয় গুপ্তা, এডমান ট্রালরিং ডেগা। তাই হাতে থাকা 16 জন ফুটবলারকে নিয়ে মূলত হালকা ফিটনেস অনুশীলন করালেন অস্কারের সহযোগী। কোনো কোনো প্রতিভাকে ঘিরে আশার আলো দেখে কলকাতা ময়দান, তাদের নিয়ে স্বপ্ন দেখে বাংলা। এমনই এক প্রতিভা কল্যাণী আদিবাসী পাড়ার বছর 14 ফুটবলার দিশম রাজ হাঁসদা। সম্ভাবনাময় ফুটবলার হিসেবে পরিচিত দিশম ইতিমধ্যে সুযোগ পেয়েছে এআইএফএফ ফিফা ফুটবল একাডেমিতে।
5 ফুট 7 ইঞ্চি উচ্চতার এই কিশোরকে ঘিরে স্বপ্ন দেখার অন্যতম কারণ শুধুমাত্র এই সুযোগ তৈরি করে দেওয়াই নয়, গত মরশুমে বেঙ্গল ফুটবল একাডেমির হয়ে দুরন্ত পারফর্ম করাও আরেকটা কারণ। গতবার অনূর্ধ্ব-15 আই লিগে 10 ম্যাচে 7 গোল করেছে। তখন দিশমের বয়স ছিল 13 বছর। এআইএফএফ ফিফা একাডেমি ট্রায়ালে আসা 500 বেশি ক্ষুদে ফুটবলারদের মধ্যে বাছাই করা 21 জনের দলে সুযোগ পেয়েছে দিশম। ইচ্ছা ছিল আরো খবর দেওয়ার, কিন্তু সময় বলে দিচ্ছে এই পর্যন্তই থাক।